গুড মর্নিং। ক্লাস শুরু হচ্ছে। আমরা পড়ছিলাম প্লাস্টিক ইনস্টেবিলিটি। তো সেটা খানিকটা অংশ হচ্ছে যে আমরা আজকে হচ্ছে সেটার উপর লাস্ট ক্লাস। কালকে থেকে আমরা হচ্ছে প্লাস্টিক ইনস্টেবিলিটি থেকে যে আমাদের আসলে যে ক্র্যাকিং গুলো হচ্ছে, ফ্র্যাকচার হচ্ছে, ফ্যাটিক হচ্ছে, ক্রিপ হচ্ছে, সেই জিনিসগুলো আমরা শুরু করব। তো আমাদের হাতে সময় 3 উইকস আছে। 3 উইকস আমরা সুন্দর করে 3টে শেষ করে ফেলতে পারবো। একটা দুটো হয়তো এক্সট্রা ক্লাস লাগতে পারে, আমি জানাবো তোমাদেরকে। আর আরেকটা হচ্ছে আমি রোববারে যে 9টার ক্লাসটা, সেটা যদি তোমাদের আপত্তি না থাকে সেটা আমি অন্য সময় নেব। 9টায় আমি নিতে যাচ্ছি না। এটা হয়তো আমাদের যে সেশনাল টাইমে 2:30টাও নিতে পারি, বা অন্য একটা টাইম আমি কৌশলী করে কথা বলে নিয়ে নেবো, কিন্তু 9টায় হবে। আচ্ছা, প্লাস্টিক ইনস্টেবিলিটি, নেকিং ইন টেনসাইল লোডিং। মনে করো আমরা নেকিং ইন টেনসাইল লোডিং আমাদের কিভাবে হয়? টেনসাইল লোডিং কি আমরা কখনো কিছু করেছি? ফাহিম টু রোলস করতে রো। ফাহিম ফয়সাল, জি স্যার। টেনসাইল লোডিং আমরা কিছু করেছি কখনো? কোনো টেস্ট করেছি? টেনসাইল টেস্টিং তো করছিলাম কিভাবে করেছিলে? স্যার। একটা স্পেসিমেনকে হচ্ছে মেশিনের দুই প্রান্তে আটকাই দিয়ে হচ্ছে বাইরে থেকে প্রেস করা হচ্ছিল, মানে বাইরের দিকে টানা হচ্ছিল এরকম। হ্যাঁ, বাইরে থেকে আমরা পুল করছিলাম, প্রেস করি না, পুল করছিলাম, তাই না? পুল টেনশন তো, তাই আমরা পুল জি স্যার। করছিলাম। পুল করলে তাহলে কি হলো? সেটা আস্তে আস্তে প্রসেসরটা কমতে থাকে, তাই না? সে জি লম্বা স্যার। হতে থাকে এবং তার প্রসেসনাল এরিয়াটা কমতে থাকে, মানে তার থিকনেসটা রিডিউস হতে থাকে, বা ডায়ামিটার যদি হয়, একটা রড শেপের যদি হয়, তার ডায়ামিটার কমতে থাকে। প্রথমে যখন কমতে থাকে, প্রথম অংশটুকুতে তার কমাটা হচ্ছে একই রকম ভাবে কমে, সব জায়গাতে একই হারে কমবে। মনে করো এখান থেকে এইটুকু পুরোটা হচ্ছে আমরা তাকে লোডিং এর মধ্যে আছে, ইল্ড পয়েন্ট পার হয়ে গিয়েছি, তখন কি হবে? এখানে যে হারে কমছে, এইখানেও সে একই হারে কমছে, এখানেও সে একই হারে কমছে, এইখানেও একইভাবে কমছে, এখানেও একইভাবে কমছে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইউনিফর্ম ডিফর্মেশন। এটা হচ্ছে আমাদের ইউনিফর্ম ডিফর্মেশন স্ট্রেস স্ট্রেন কার্ভ। মনে করো ইল্ড পয়েন্ট আসলো, ইল্ড থেকে তারপরে ইউটিএস পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের ইউনিফর্ম ডিফর্মেশন হবে। এখান থেকে এইটুকু, এখানে হচ্ছে আমাদের ইউনিফর্ম ডিফর্মেশন হবে। মানে ডিফর্মেশনটা আমাদের সব জায়গাতে সমানভাবে থাকবে, স্ট্রেন হার্ডেনিং রেট অনেক হাই থাকবে, এবং আমাদের সমানভাবে সব জায়গাতে আমাদের ডিফর্মেশন হতে থাকবে। যখন আমরা ইউটিএস এ পৌঁছাই তখন কি হয়? তখন আমাদের হচ্ছে আস্তে আস্তে একটা নেকের মতো এই জায়গাটাতে যখন আসতেছে, এই জায়গা আসলো বা ঠিক কাছাকাছি, তখন একটা নেক তৈরি হওয়া শুরু হয়। নেক তৈরি হওয়া মানে কি? মনে করে আমাদের যে স্যাম্পল যেটা ছিল, এটাতে এইভাবে করেছিল, এইভাবে করে সে ডিফর্মেশনটা হচ্ছিল, দেখা গেল যে এই পার্টিকুলার একটা জায়গাতে ডিফর্মেশনটা এইভাবে জায়গায় যে এই জায়গাটাতে আরো বেশি হারে ডিফর্মেশনটা হচ্ছে, এই জায়গাটাতে দেখা গেল যে সে বেশি হারে ডিফর্মেশন হচ্ছে হয়ে একটা পার্টিকুলার জায়গাতে আমাদের বেশি হারে ডিফর্মেশন হচ্ছে। ডিফর্মেশন হলে ধর একটা দেখলে কি হবে? গলার মতো মনে হবে না, একটা নেকের মতো মনে হবে। তাই এই জিনিসটার নাম হচ্ছে নেকিং। নেক বলা হয়। এটা হচ্ছে প্লাস্টিক ইনস্টেবিলিটি, যেটা সেটাকে আরেকটা নাম হিসেবে আমরা তাকে অনেক সময় নেকিং ও বলি। প্লাস্টিক ইনস্টেবিলিটি হচ্ছে তার ফর্মাল নেম আর কি, যেটা ফর্মালি তাকে বলা হচ্ছে যে সেটাকে প্লাস্টিক ইনস্টেবিলিটি সেখানে তৈরি হচ্ছে। এই কথার মানে কি? ইট মিনস দ্যাট ফ্লো বিকামস লোকালাইজড অ্যাক্রস ওয়ান সেকশন অফ দ্য স্পেসিমেন অর কম্পোনেন্ট। মানে এক জায়গাতে ফ্লো কম হচ্ছে, লোকালাইজড হয়ে গেছে। এই জায়গাটাতে কি এখন, এই জায়গাটাতে কি আমাদের ডিফর্মেশন বেশি হচ্ছে না কম হচ্ছে? আহসানুল হাবিব, রোল 15। জি স্যার। এই যে সার্কেল করেছি আমি নিচের ছবিটা, এখানে এই যে সার্কেলের নেটিং এরিয়া থেকে ফ্লো বেশি হচ্ছে না কম হচ্ছে? স্যার বেশি হচ্ছে। ফ্লো মানে কি বোঝাচ্ছে? মনে করো ডিফর্মেশন, তাই না?
এখানে ম্যাটেরিয়ালের জি স্যার, ডিফর্মেশন এই জায়গাটাতে বেশি হচ্ছে। বেশি হচ্ছে। ম্যাটেরিয়ালের ডিফর্মেশন বেশি হলে এখন এই জায়গাটাতে আমাদের স্ট্রেস, মনে করো আমি এখন আবার একটু কি করি, হ্যাঁ এইখানে এই যে পয়েন্ট এ, হ্যাঁ আছে না হাবিব, আর এটা হচ্ছে জি পয়েন্ট স্যার। বি। পয়েন্ট এ তে স্ট্রেস বেশি হবে না পয়েন্ট বি তে স্ট্রেস ভ্যালু বেশি হবে? ইঞ্জিনিয়ারিং স্ট্রেসের কথা যদি বলি, স্যার পয়েন্ট বি তে স্যার ক্রস সেকশনটা কম মনে হচ্ছে। হ্যাঁ বি তে যেহেতু আমাদের ক্রস সেকশন এরিয়া কমে আছে, তার মানে সেই জায়গাতে আমাদের স্ট্রেস বেশি হবে, তাই না? জি স্যার। তার মানে এই জায়গাগুলোতে আমি স্ট্রেস যত বাড়তেছে তত কি হবে, এই জায়গাতে আমি ফ্লো তত বাড়াতে পারবো, ডিসলোকেশন মুভমেন্ট তত আমি বাড়তে থাকবে। যেই প্লেনগুলোতে ডিসলোকেশন মুভ করছে না তারা সেই জায়গাতেও তখন তারা মুভ করতে থাকবে। দেখা গেলো যে এখানে ডিসলোকেশন একটা পার্টিকুলার প্লেনে মনে করো 112 প্লেনে মুভ করছে না, এখানেও মুভ করছে না, কিন্তু এই যে এই জায়গাটাতে সে ওই পার্টিকুলার প্লেনে দেখা গেলো যে মুভ করতে পারে, কারণ সে যতই মানে টিল্টেড বা অন্যরকম অন্য মানে আনফেভারেবল অ্যাঙ্গেলে থাকুক, কিন্তু দেখা যাচ্ছে যে স্ট্রেস বেশি থাকার জন্য সেখানে আমাদের মুভমেন্ট খুঁজে পাচ্ছি। এখন যদি এভাবে করে ফ্লো লোকালাইজ যখন হয়ে থাকে, তারপরে যদি আমি তাকে আরো ডিফর্মেশন কন্টিনিউ করি, তাহলে সেখানে ম্যাটেরিয়ালটা আলটিমেটলি হচ্ছে ফ্র্যাকচার হয়ে যাবে। তাহলে we analyze the instability by noting that if a force F is applied to the end of the specimen, then any section must carry this load. But যে কোনো সেকশন হচ্ছে ওটাকে ক্যারি করতে হবে। আমরা একটা লোড দিলাম, লোড দিয়ে আমরা নিশ্চিত থাকতে হবে যে আমাদেরকে এনশিওর করতে হবে যেন সেটা সে ক্যারি করতে পারে। কিন্তু যদি সে ক্যারি করতে না পারে, সেটা যদি ক্যাপাবল যদি না হয়, তাহলে তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের এরকম করে আমাদের নেক তৈরি হবে, একটা ফেইল হবে। নেক তৈরি হওয়ার কয়েকটা মেকানিজম আছে, আমরা দেখবো। Suppose one section deforms a little bit more than the rest, as the figure shows. মনে করো এই যে এই জায়গাটাতে আশেপাশে তুলনায় সে একটু বেশি ডিফর্মেশন হচ্ছে, তাহলে আস্তে আস্তে তাহলে কি হবে, এই জায়গাতে স্ট্রেসটাও আমাদের বেশি পাবো আমরা। তাহলে আমাদের এখন যদিও if the work hardening has raised the yield strength enough, the reduced section can only carry the force F. যদিও আমাদের এই যে আমাদের এই জায়গাতে আমাদের ওয়ার্ক হার্ডিং হচ্ছে, তাই না? এই রিজিয়নটাতে আমাদের ওয়ার্ক হার্ডিং হচ্ছে, ওয়ার্ক হার্ডিং হচ্ছে ইউনিফর্ম ডিফর্মেশন হচ্ছে। যদিও ওয়ার্ক হার্ডিং এর কারণে আমাদের ওই জায়গা এই জায়গাতে আমাদের সে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে। ওয়ার্ক হার্ডেনিং যত আমাদের স্ট্রেস বাড়তেছে, আমাদের তার মানে কি আমাদের এই জায়গাতে আমাদের ওয়ার্ক হার্ডেনিংও বাড়ছে, লোকাল ওয়ার্ক হার্ডেনিং আমাদের বেড়ে যাচ্ছে। সেখান থেকে সে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, তারপরও আমাদের স্ট্রেস যদি লোকালাইজ যখনই থাকবে, আলটিমেটলি সে ফেল করবে। মানে আমাদের এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের ওয়ার্ক হার্ডেনিং এর রেট বাড়বে। আমি ফ্লো যখনই লোকালাইজ করে দিচ্ছি, স্ট্রেস বেড়ে যাচ্ছে, ফলে অল্প স্ট্রেনে সে আরো বেশি আমাদের অল্প স্ট্রেসে সে ডিফর্মেশন হচ্ছে। আমাদের স্ট্রেন হার্ডেনিং এর রেট এখানে যতই যাই হোক, মনে করো এই ইএলড স্ট্রেস এখানে ছিল, টোটাল আমাদের বাড়ায় দিল, কিন্তু নির্দিষ্ট জায়গাতে আমাদের যখন লোকালাইজ হবে, আলটিমেটলি সেই জায়গাতে আমাদের ডিফর্মেশন কনসেন্ট্রেশনটা হয়ে যাবে। লোকাল স্ট্রেস বেড়ে যাওয়ার কারণে সেই জায়গাতে আমাদের স্ট্রেস কনসেন্ট্রেশন থাকবে, এবং ওই জায়গাতে আমাদের ডিফর্মেশন ওই জায়গাটাতে বেশি হবে। যদি এক জায়গাতে বেশি ডিফর্মেশন হয়, তার মানে কি এই জায়গার ক্রস সেকশনাল এরিয়াটা আরো বেশি কমে যাবে না? এই জায়গার ক্রস সেকশনাল এরিয়া আরো বেশি কমবে, তাই না? এই জায়গার ক্রস সেকশনাল এরিয়া যত কমতে থাকবে, তত সে আস্তে আস্তে স্ট্রেস বাড়বে, তার ডিফর্মেশনও বাড়বে। ডিফর্মেশন লোকালাইজ ডিফর্মেশন বাড়ার কারণে সে ওই পার্টিকুলার এরিয়াতে আরো বেশি পরিমাণে ডিফর্মেশন হবে। তার মানে ওই বেশি আশেপাশের এইখানে মনে করো যে হারে সে এরিয়া কমে যাচ্ছে, এই জায়গাটা দেখা যাবে যে এরিয়া আরো বেশি হারে কমে যাচ্ছে। এরিয়া রিডাকশনটা থিকনেস রিডাকশনটা আরো বেশি হবে, ডায়ামিটার ওয়াইজ রিডাকশনটা আরো বেশি হবে। তখন সে কি হবে, এই জায়গাতে আমাদের নেকটা আরো বড় হবে, আরো বেশি হবে, সে ডিফর্ম করবে, করে আলটিমেটলি সে ফ্র্যাকচার হয়ে যাবে, সে সিস্টেমটা সেখানে ফেল করবে। এখন আমাদের মনে করো যে কোনো একটা সেকশনে আমাদের ফোর্স হচ্ছে কি সিগমা ইকুয়ালস টু এফ ওভার এ, তার মানে ফোর্সটা হচ্ছে কি এ সিগমা। যদি এ সিগমা যদি আমাদের স্ট্রেনের সাথে বাড়তে থাকে, স্পেসিমেনটা স্টেবল থাকে। মানে ফোর্সটা যদি আমি স্ট্রেন যখন দিচ্ছি, আমাদের এ সিগমা যদি বাড়তে থাকে, ফোর্সও বাড়তেছে, এবং এরিয়া টাইমস ফোর্স এরিয়া টাইমস স্ট্রেস সেটা যদি আস্তে আস্তে কন্টিনিউয়াস বাড়তে থাকে, স্পেসিমেনটা স্টেবল থাকবে।
যদি এটা কমে যায় তাহলে আনস্টেবল হবে, নেক তৈরি হবে। কমে যাওয়ার চান্সটা কখন বেশি থাকবে? যখন হচ্ছে আমাদের কি হবে, আমাদের এরিয়ার ভ্যালুটা আমাদের কি হচ্ছে অনেক বেশি হারে কমে যেতে থাকবে, তখন লোকালি আমাদের স্ট্রেস বাড়বে, আমাদের দেখা গেলো যে আমাদের এ সিগমা বেড়েছে। এটা এই সিগমাটা হচ্ছে আমাদের ট্রু স্ট্রেস। হ্যাঁ, ট্রু স্ট্রেস। তো আমাদের সেই জায়গাতে তখন আমাদের নেকিং হবে। এন্ড সেই নেকিং দিয়ে হচ্ছে 1885 সালে এই যে নেকিং হয়, প্লাস্টিক ইনস্টেবিলিটি হয়, সেখান থেকে কনসিডিয়ার নামে একজন একটা ইকুয়েশন ডিরাইভ করে গেছিলেন। সেই ইকুয়েশনটা হচ্ছে আমরা জানি কি সিগমা ইকুয়ালস টু এফ ওভার এ, সেখান থেকে আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু এ সিগমা, যেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকতে পারে। কনস্ট্যান্ট থাকবে কেন? আমাদের ফর্মুলা হয়ে গেল মানে পরে। আচ্ছা, এই যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশন অফ স্টার্ট অফ নেকিং এজ হচ্ছে এই যে এই জিনিসটা আমাদের একটা কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট হচ্ছে কি এই জায়গাটাতে আমাদের ছবিটা কই গেল, সরি আমার আরেকটা ছবি ছিল ওটা নাই। আচ্ছা আমি এমনি কি করি, ছবিটা আমি মানে কপি করতে ভুলে গেছিলাম। আচ্ছা এই ছবিটাই দেখাই। মনে করো আমাদের এটা হচ্ছে আমাদের ইন জেনারেল স্লোপ। হ্যাঁ, এই যে স্লোপ যেটা হচ্ছে মনে করো হচ্ছে এই যে স্ট্রেস ফিল্ড স্লোপ হচ্ছে কি ডি সিগমা ওভার ডি এপসাইলন। তো এই স্লোপটা হচ্ছে অনসেট অফ নেকিং যখন হয় তখন একটা পার্টিকুলার একটা ভ্যালু তার থাকতে হবে। এটা ট্রু স্ট্রেস কার্ভ, এটা তাই বাড়তেছে, এটা মানে ইঞ্জিনিয়ারিং না। হ্যাঁ, ট্রু স্ট্রেস কার্ভ তাই হচ্ছে এটা কন্টিনিউয়াসলি বাড়তেছে। তো এখন আমরা স্লোপটা যদি নেই, নেকিং যে জায়গাতে শুরু হবে সেই জায়গাতে বলা হচ্ছে যে এটা একটা ভ্যালুটা হচ্ছে আমাদের ফিক্স থাকবে, কারণ এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইউটিএস যখন থাকবে, তাই আমাদের আর ওই জায়গাতে আমাদের আর এ সিগমা আর আমাদের পার্থক্য না, এই জায়গায় আমরা একটা কনস্ট্যান্ট আমরা একটা ভ্যালু পাই। তো সেটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এটাকে আমরা এইভাবে করে লিখতে পারি। লেখার পরে সেটাকে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করি, ডি সিগমা ওভার সিগমা ইকুয়ালস টু ডি এ বাই এ, আমরা সেটা লিখতে পারলাম। লেখার পরে আমরা জানি কি আমাদের যদি ভলিউম যেটা, ভলিউমটা আমাদের কি হয় সবসময় আমরা জানি কি আমরা ভলিউম আমাদের কনস্ট্যান্ট না। ভলিউম হচ্ছে আমাদের যে কোনো ফ্লো করি বা না করি, আমরা কি ফ্লো করে আমরা সরি টেনসাইল টেস্ট করি বা কম্পোজিট টেস্ট করি, কি আমাদের ম্যাটেরিয়ালের ফ্লো কি আমরা পরিবর্তন করতে পারবো? সরি মানে ভলিউম কি আমরা কোনো চেঞ্জ করতে পারবো? রায়হান সিদ্দিকী রুল 6। জি স্যার। ভলিউম কি আমরা চেঞ্জ করতে পারবো যদি টেনসাইল না টেস্ট স্যার, করি ভলিউমকে চেঞ্জ বা করতে পারবো কম্পোজিট টেস্ট করি? না স্যার, ভলিউমকে চেঞ্জ করতে পারবো না। কেন? আমরা তো ডিসলোকেশন সংখ্যা বাড়াচ্ছি, ভলিউম চেঞ্জ হবে না? না স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের ভলিউম আমাদের চেঞ্জ হবে না, তার মানে ভলিউম ইকুয়ালস টু কি আমাদের এ এল ইকুয়ালস টু আমরা ভলিউম বলতে পারি, তাই না? এখন সেটাকে যদি আমরা হয় তাহলে সেখানে সেটাকে আমরা তাহলে আমরা আবার যদি সেখান থেকে আমরা এই কথাটা লিখতে পারি এ এল ইকুয়ালস টু যদি আমাদের ভলিউম যদি আমাদের কনস্ট্যান্ট হয় তাহলে আমরা দুইটা আমরা সেটাকে দুইটা আই দিয়ে প্রকাশ করি, এ আই ডিএলআই প্লাস এল আই ডিএআই ইকুয়ালস টু 0 করে আমরা সেটাকে রিঅ্যারেঞ্জ করে ডি এ ওভার এ লিখতে পারি। ডি এ ওভার এ যদি লিখি তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, ডি এ ওভার এ ইকুয়ালস টু ডিএল ওভার এল, আমরা এটা লিখতে পারি। ডিএল ওভার এল যেটা, এটা কি মানে অল্প পরিমাণে এল এর কি পরিমাণ বাড়লো ওভার এল, সেইটাকে আমাদের কি সেটা আমাদের স্ট্রেন না, স্ট্রেনের ডেফিনিশন আমাদের কি বলে, কি পরিমাণ বাড়লো এগেইনস্ট এ পার্টিকুলার লেন্থ, তাই না? যে কি পরিমাণ সে নরমালাইজ করে একটা নরমালাইজ আমরা স্ট্রেন, বা আমরা যদি বলি যে স্ট্রেন আমাদের কি পরিমাণ বাড়লো সেটাকে আমরা ইকুয়ালস টু আমাদের হচ্ছে স্ট্রেন, সেটাকে আমরা ডি এপসাইলন বলতে পারি। তাহলে আমরা ডি সিগমা তাহলে আমরা ডি সিগমা বাই সিগমা ইকুয়ালস টু আমরা এখান থেকে আমরা বলে দিতে পারি এটা ইকুয়ালস হচ্ছে আমাদের ডি এপসাইলন। কোথা থেকে আসলো? এই ডি এপসাইলনটা এখান থেকে আসলো, কারণ হচ্ছে ডি এ ওভার এ ইকুয়ালস হচ্ছে ডিএল ওভার এল। আমরা ভলিউম কনস্ট্যান্ট থেকে সেটা আমরা বের করতে পারি, যেহেতু সে প্লাস্টিক্যালি সে মানে কনস্ট্যান্টই থাকবে, সেখান থেকে আমরা বের করতে পারি। এবং ডিএল ওভার এল মানে হচ্ছে আমাদের স্ট্রেন, স্ট্রেনের ডেফিনেশন হচ্ছে আমাদের কতটুকু বাড়লো, সেটা হচ্ছে আমাদের স্ট্রেনের ডেফিনেশন। তাহলে আমরা এখান থেকে এটা আমাদের বলে দিতে পারি যে অল্প পরিমাণ যে পরিমাণ তার বৃদ্ধি হলো এগেইনস্ট এ পার্টিকুলার, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এখন আমরা বলতে পারি যে কত যতটুকু বাড়লো তার আগের লেন্থের তুলনায় আমরা সেখান থেকে আমরা স্ট্রেনটাকে আমরা ডিফাইন করতে পারি।
তাহলে ডি সিগমা ওভার সিগমা ইকুয়ালস টু মাইনাসটা চলে গেল ইকুয়ালস টু ডি সিগমা। এটাকে আমরা যদি ডি এপসাইলন ডি সিগমা ওভার ডি এপসাইলন করি, সেটা হচ্ছে আমাদের স্লোপটা, সেটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের সিগমা। এটার উপর কিছু ম্যাথ আছে, আমরা ম্যাথগুলো দেখবো। তাহলে হচ্ছে এটা গেল, এই ইকুয়েশনটাকে বলা হয় কনসিডিয়ার ইকুয়েশন। হ্যাঁ, এটা খেয়াল রাখো, অনেক সময় পরীক্ষায় যদি তোমাদেরকে বলে দেওয়া হয় যে কনসিডিয়ার ইকুয়েশনটা ডিরাইভ করো, তখন কিন্তু আমরা এখানে ডিরাইভ করবো, আমরা একটা স্ট্রেস একটা কার্ভ আঁকবো, একে আমরা তারপর ডিরাইভ করবো। এখন এইটাকেও যদি আমরা চাইলে আমরা এই যে ডি সিগমা বা ডি এপসাইলন, সেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন আমরা কনভার্ট করে নিতে পারি। ইঞ্জিনিয়ারিং স্ট্রেস ইকুয়ালস টু আমরা জানি কি, এটা হচ্ছে যদি ট্রু স্ট্রেস বলি, টি লিখে দিই, তাহলে আমাদের কনফিউশন থাকবে না। Sigma t equals to sigma n into 1 plus epsilon n, আর epsilon t equals to ln 1 plus epsilon n। এটা আমরা 1 এটা আমরা ডেরিভেশন করে আসছি, বা আমরা সলিড মেকানিক্স হয়তো করে থাকতে পারি। সেই ভ্যালুগুলো যদি আমরা বসাই দিলে আমরা এরকম একটা জিনিস আমরা পাইতে পারি যে, in other words, on the point of instability the nominal stress strain curve is at its maximum as it known experimentally। আমাদের স্ট্রেস স্ট্রেন কার্ভ, এখানে আমাদের স্লোপটা কি হয়ে যাচ্ছে, আমাদের যদি আমরা করি স্লোপটা আস্তে আস্তে এই জায়গায় স্লোপটা কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের চেঞ্জ হয়ে আমাদের স্লোপটা আমাদের এই জায়গাতে আমাদের আর কোনো এখানে কি হচ্ছে, এখানে আস্তে আস্তে বাড়তে বাড়তে সে ম্যাক্সিমাম পৌঁছে গেল, সেখানে আমাদের এটা জিরো হয়ে গেল। তারপরে এই জায়গায় কি হবে, আমাদের স্লোপটা আমাদের উল্টো হয়ে যাবে। তো ইউটিএস এ হচ্ছে কি, আমাদের ইউটিএস যদি আমরা চিন্তা করি, ইউটিএসটা আমাদের আসলে কি, আমাদের একটা স্ট্রেস স্ট্রেন কার্ভের ম্যাক্সিমাম পয়েন্ট। ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ দিয়ে আমরা যেটা প্রমাণ করব, ডি সিগমা ওভার ডি এপসাইলন, যেটা স্লোপ যদি লিখি, স্লোপটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের একটা পার্টিকুলার ট্রু স্ট্রেনের ভ্যালু। সেগুলো কি, সেগুলো আমরা দেখব, ফিজিক্যাল সিগনিফিকেন্স আমরা একটু পরে দেখছি। এই ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি দাঁড়ায়, যদি আমাদের লো স্ট্রেস ভ্যালুতে যদি আমরা চিন্তা করি, অল্প স্ট্রেস ভ্যালুতে আমরা যদি একটা ছোট একটা নেক তৈরি করি, the material in the neck will work harden। প্রথমে একটা ছোট নেক তৈরি হলো, material in the neck will work harden and will be able to carry the extra stress it has to stand because of its smaller area। Load will therefore be continuous and the material will be stable। যখন আমাদের অল্প স্ট্রেসে থাকবো, আমরা একটা ছোট একটা নেক তৈরি হলো, নেক যখন তৈরি হলো আমাদের ফ্লো বাড়লো, ওখানে আমাদের ওয়ার্ক হার্ডেন হতে থাকবে। ওয়ার্ক হার্ডেন হতে থাকাতে সে, যদিও আমাদের নেক তৈরি হয়, অল্প নেকও যদি তৈরি হয়, সেটাকে সে সাফিসিয়েন্ট রেজিস্ট্যান্স পাওয়ার থাকবে যেন সে স্টেবলি সেটা মুভ করতে পারে। যখন আমাদের স্ট্রেস বেড়ে যাবে, রেট অফ ওয়ার্ক হার্ডেনিং হচ্ছে পার্টিকুলারলি, মানে আমাদের এই যে রেট অফ ওয়ার্ক হার্ডেনিং আস্তে আস্তে আমাদেরকে কি হবে, ওই পার্টিকুলার এরিয়াতে আমাদের কমতে থাকবে। হ্যাঁ, যে স্লোপটা যেহেতু আমাদের কমতে থাকবে, আমাদের ওয়ার্ক হার্ডেনিংটা যেহেতু আমাদের ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ থেকে যদি ওয়ার্ক হার্ডেনিংটা যদি আমরা নেই, সেটা আমাদের কমতে থাকবে। একটা পার্টিকুলার বেশি হাই স্ট্রেস যখন লোকালাইজড হবে, আমাদের কমতে থাকবে ওয়ার্ক হার্ডেনিং এর রেট। মানে আমাদের ওয়ার্ক হার্ডেনিং রেটটা আসলে কি, ওয়ার্ক হার্ডেনিং রেটটা কি, ওয়ার্ক হার্ডেনিংটা কি, আমাদের পার্টিকুলার স্ট্রেস ভ্যালুতে আমাদের কি পরিমাণ স্ট্রেনিং হচ্ছে, পার্টিকুলার স্ট্রেসে কি পরিমাণ স্ট্রেনিং হচ্ছে। এখন যদি আমাদের মনে করো এইটা যদি কার্ভটা এভাবে উঠতো, তাহলে কি হতো, অল্প স্ট্রেইনে বেশি স্ট্রেস বাড়ছে, তার মানে ওয়ার্ক হার্ডেনিং রেটটা আমাদের বেড়ে যাচ্ছে। এখন যদি ফ্লো যদি আমার লোকালাইজড হয়ে যায়, তখন কি হচ্ছে, ওই লোকালাইজড অংশটুকুর জন্য ছোট একটা যদি আমি স্ট্রেস কার্ভ চিন্তা করি, আমাদের স্ট্রেস বাড়তেছে, কিন্তু আমাদের ওই স্ট্রেস বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের ডিফর্মেশনও কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি অনেক বেড়ে যাচ্ছে, তাই না? শিয়ার ডিফর্মেশন কিন্তু আমাদের একটা পার্টিকুলার জায়গাতে অনেক বেশি বেড়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের ওই লোকালাইজ অবস্থায় যদি আমরা যাই, যদি আমাদের স্ট্রেস অনেক বেড়ে গেছে, আমাদের ওয়ার্ক হার্ডেনিং এর রেটটা আমাদের কমে যেতে থাকবে। তাহলে আলটিমেটলি আমরা এমন একটা অবস্থায় পৌঁছাবো, যেখানে ওয়ার্ক হার্ডেনিং রেটটা হচ্ছে আমাদেরকে এমন একটা জায়গায় আমরা পৌঁছাবো, যেখানে ওয়ার্ক হার্ডেনিং রেটটা হচ্ছে যে এনাফ টু জাস্ট হোল্ড দ্য ম্যাটেরিয়াল সো দ্যাট ইট ক্যান সাস্টেইন দ্য এক্সট্রা স্ট্রেস গিভেন। আন্ডার দ্য স্ট্রেস গিভেন, সেজন্য ওই ডিফর্মেশনটাকে সে জাস্ট হোল্ড করে রাখবে, যে একটা নেক তৈরি হলো, সে এরপরে তুমি যদি আরেকটু থেকে লোড দাও, নেকটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। সেই কন্ডিশনটা হচ্ছে আমাদের নেকিং শুরু হলো, বা এটাকে আমরা পয়েন্ট অফ নেকিং বলি, বা পয়েন্ট অফ প্লাস্টিক ইনস্টেবিলিটি বলি।
যদি আমরা পয়েন্ট অফ প্লাস্টিক ইনস্টেবিলিটি কথা বলি, পয়েন্ট অফ প্লাস্টিক ইনস্টেবিলিটি আমাদের কখন শুরু হবে? একটা পার্টিকুলার স্ট্রেস ভ্যালুতে আমাদের এটা এই ঘটনাটা শুরু হবে। কখন শুরু হবে? যখন আমাদের অনেক বেশি পরিমাণে লোকালি আমাদের স্ট্রেস আমাদের যেখানে থাকবে, তাই ওখানে লোকালি যখন আমাদের ওয়ার্ক হার্ডিং রেটটা আমাদের কমে যাবে, সেই জায়গাতে আমাদের ইনস্টেবিলিটিটা শুরু হবে। এরপরে কি ঘটনা ঘটবে? আচ্ছা, এরপরে তো স্ট্রেস বাড়তেছে আরো, এরপরে কি ঘটবে? আমরা যদি আরো বেশি স্ট্রেস দেই তখন কি ঘটবে? আরিফুল ইসলাম, আমরা তো স্ট্রেস কার্ভে দেখছি স্ট্রেস আরো বাড়ছে, তখন কি ঘটবে? স্যার নেকের ক্রস সেকশনাল এরিয়া কমবে, হ্যাঁ তারপর আস্তে আস্তে স্যার ফ্র্যাকচার হয়ে যাবে। হ্যাঁ, নেকিংটা আরো বাড়তে থাকবে, নেকিংটা আমাদেরকে অনেক বেশি বাড়তে থাকবে, বেড়ে নেকিং যদি বাড়তেছে এখন অন্য জায়গাতে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আরিফুল। নাজমুল কবির, এই নেকিং এ এখন ডিফর্মেশনটা কনসেন্ট্রেট হচ্ছে, বাইরের এরিয়াতে কি হবে, আশেপাশের জায়গাতে কি হবে, সেখানে কি কোনো ধরনের ডিফর্মেশন হবে কি হবে না? স্যার ওখানে তো আগে ইউনিফর্ম ডিফর্মেশন হচ্ছিল, ওটা এখন মানে ওটা রেটটা কমে যাবে আর কি, এখানে কনসেন্ট্রেট হ্যাঁ হচ্ছে যে। হ্যাঁ, মানে এখানে যেহেতু কনসেন্ট্রেটেড হয়ে আছে তার মানে যে সবকিছু যে এই জায়গায় ঘটবে নট নেসেসারিলি, এইখানেও ডিফর্মেশন হয়ে থাকবে কিন্তু তার কমে রেটটা যাচ্ছে। অনেক কমে যাবে, আমাদের ডিফর্মেশনের রেটটা আমাদের অনেক কমে যাবে। তোমরা ওই যে টেনসাইল টেস্ট করেছো, টেনসাইল টেস্ট করে তারপর স্যাম্পলটা কখনো হাতে ধরে রেখেছো, মানে করার পরই? জি স্যার, হট থাকে। বুঝি নাই। গরম থাকে একটু স্যার, গরম হ্যাঁ থাকে। গরম থাকে, কারণ কি এই যে আস্তে আস্তে করে আমাদের কি হলো, গরম কেন? আমাদের যে এনার্জি ডিফর্মেশনের কারণে প্রচুর যখন ডিসপ্লেসমেন্ট মুভমেন্ট হলো, সেটা কি হলো, সেই কাইনেটিক এনার্জি গুলো আস্তে আস্তে আমাদের হিট হিসাবে ডিসিপেট হয়ে যায়, হয়ে আমাদের 2 থেকে 5% মাত্র আমাদের স্টোরে থাকে। ওই যে 2 থেকে 5% যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের যত কোল্ড ওয়ার্কে থেকে শুরু করে সবকিছু ওইটাই আমাদেরকে চালায় যাচ্ছে, বাকিটুকু সব চলে যাচ্ছে, মাত্র 5% এর মতো আমাদের পেয়ে যাচ্ছে, সেটাতেই আমাদের এত কিছু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে গেল। এখন আমাদের ডিপ ড্রয়িং বলে একটা জিনিস আছে। ডিপ ড্রয়িং হচ্ছে কি, আমাদের ড্র করে আমরা শীট থেকে আমরা হচ্ছে মনে করো সিট বানাতে পারি, যে সিটের ফ্রেম বানাই না, গাড়ির সিটের ফ্রেম বানাতে পারি, বোল বানাতে পারি, অনেক কিছু আমরা বানাতে পারি, প্লেটের মতো জিনিস আমরা বানাতে পারি। ডিপ ড্রয়িং বলে। আমি সরি, একটা ডিপ ড্রয়িং প্রসেস একটা ছবি দিলে হয়তো পারতাম, এটা কোনো ফটোতে করবা। ডিপ ড্র হচ্ছে আমি একটা ব্ল্যাঙ্ক নিলাম, মানে একটা শীট নিলাম, নিয়ে তারপর সেটাকে আমি আস্তে আস্তে চাপ দিয়ে একটা কিছু একটা মনে করো ক্যানের মতো একটা শেপ বানালাম, যদিও ক্যান অন্য উপায় বানাই, আমি একটা উদাহরণ হিসেবে বললাম। মনে করো আমরা এভাবে করে বানাই, ডিপ ড্রয়িং করে আমরা শীট বানাই। এখন হচ্ছে একটা মেটাল এখানে, আচ্ছা এটা কোনটা ডাক্টিলিটি বেশি? রায়হান সিদ্দিকী, দুটো ছবি আছে, বাঁ দিকেরটা হচ্ছে মাইল্ড স্টিল, ডান দিকেরটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয়, ডাক্টিলিটি কার বেশি? বাম দিকেরটা স্যার। কিভাবে বুঝলাম? স্যার এটার জন্য স্যার মানে ইল্ড ডিসটেন্সটা অনেক বেশি স্যার, আর মাঝখানে যে মানে ইউনিফর্ম ডিফর্মেশন জোনটা অনেক বড়। এই ইল্ড ডিসটেন্স কার বেশি বুঝি নাই। স্যার বাম দিকেরটা মানে ইউনিফর্ম ডিফর্মেশন জোনটা অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, তাই আমরা এক্সপেক্ট করি যে তার ডাক্টিলিটি আমাদের বেশি বেশি হবে, তার মানে তার এখানে হচ্ছে আমাদের স্ট্রেন হার্ডেনিং তার বেশি হচ্ছে। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে কি, আমি এখানে দেখো মাইল্ড স্টিল, আমরা স্টিলকে যদি আমরা রিপ্লেস করার চেষ্টা করি যে অ্যালুমিনিয়াম দিয়ে, ম্যাগনেসিয়াম দিয়ে, টাইটানিয়াম দিয়ে, আরো কম্পোজিট দিয়ে আমরা যতই চেষ্টা করি, কিন্তু স্টিল এখন এমন একটা ম্যাটেরিয়াল এটা তৈরি হয়েছে, মানে সেটা চিন্তার বাইরে তার প্রপার্টিস। দেখো তার সে নেকিংটাকে রেজিস্ট করতে পারতেছে অনেক বেশি, তাই না? সে নেকিংটাকে সে রেজিস্ট করতে পারতেছে অনেক বেশি, সে তুলনায় একটা অ্যালুমিনিয়াম কিন্তু এত সহজে পারে না, তার এই যে অল্প পর্যন্ত সে রেজিস্ট করতে পারে না। তাহলে ডিপ ড্রয়িং মানে হচ্ছে এখানে প্রচুর আমাদের ডাক্টিলিটি লাগবে, তাহলে তার ডাক্টিলিটি কার বেশি হচ্ছে? মাইল্ড স্টিলের বেশি না? আমি এটারও বাড়াতে পারবো, এটাও করা যায়, এটা কি বিশাল ইঞ্জিনিয়ারিং করা যায়, অ্যালুমিনিয়াম অ্যালয়কে প্রচুর ইঞ্জিনিয়ারিং করা যায়, ইঞ্জিনিয়ারিং করে অনেক কিছু করা যায়, কিন্তু স্টিল এমনি যে প্রপার্টি গুলো, মানে স্টিলের মজাটা হচ্ছে কি, স্টিলের যে প্রপার্টি গুলো আছে আমি অন্যান্য অ্যালয়গুলোকে, অন্যান্য টাইপের অ্যালয়গুলো, অ্যালুমিনিয়াম অ্যালয়, ম্যাগনেসিয়াম অ্যালয়, টাইটানিয়াম অ্যালয়, সেগুলোকে হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং করি মানে কি, তার ভিতরে বিভিন্ন রকমের সলিউট অ্যাড করছি, করে তার ভিতরে প্রেসিপিটেশন ঘটাচ্ছি,
সাইজ ছোট বড় করছি, করে আমি স্টিলের কম্পারেটিভ প্রপার্টি তার মধ্যে আনার চেষ্টা করি, যে জিনিসগুলো অলরেডি স্টিলই আছে। তাহলে আমাদের এই জায়গাটা আমরা এরকম দরকার, আমাদের বেশি একটা দরকার, ডিপ ড্রয়িং করার জন্য আমাদের এরকম বেশি দরকার। এখন যদি এই ঘটনা যদি হয়, হ্যাঁ, তাহলে আমাদের জন্য নেকিং রেজিস্ট করে সেটা আমাদের কিন্তু বেশি পরিমাণ প্রলং আমি রেজিস্ট্যান্স পাবো, সেটা কিন্তু আমি জরুরি। যদি না করতে পারি তাহলে কি হবে? মনে করো আমি কি হবে, আমি একটা কিছুকে প্রেস করে সেটাকে ডিফর্ম করার চেষ্টা করছি, তাহলে যদি সে নেক হয়ে যায়, মানে নেক হয়ে গেলে কি হবে, আমি একটা জিনিসকে এরকম ছিল সেটাকে আমি এই পার্টিকুলার জায়গাতে মনে করো আমি বেশি পরিমাণে ফোর্স দিয়ে তাকে আমি রেজিস্ট করছি, তাহলে কি হবে, সে আস্তে আস্তে আমি এরকম করে তার একটা শেপ বানানোর চেষ্টা করছি, ঠিক আছে। যদি তার ডিফর্মেশন ডাক্টিলিটি যদি তার কম হয়, স্ট্রেন হার্ডেনিং রেটটা যদি কমে যায়, তখন সে কি হবে, এই যে এভাবে করে বাঁকা বাঁকা করে শেপ দেওয়ার আগে সে হয়তো এই জায়গাটাতে একটা নেকিং হয়ে গেল, এইখানে একটা নেকিং হয়ে গেল, এভাবে বা এই জায়গাগুলোতে সে নেকিং হয়ে গেল। নেকিং হয়ে গেল তাহলে কি হবে, ডিফর্মেশন এই জায়গাতে কি তৈরি হবে, এটা ক্র্যাক তৈরি হবে না প্রিন্স, মেহেদী হাসান প্রিন্স? জি স্যার, ক্র্যাক তৈরি হবে। যদি ক্র্যাক তৈরি হয় তাহলে আমরা কি হবে, আমাদের এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না, আমরা এটাকে ডিসকার্ড করে দিতে হবে, ফেলে দিয়ে আবার করতে হবে। তো আমাদের যদি ওয়ার্ক হার্ডেনিং রিজিয়ন যেটা, সেই রিজিয়নটা যদি এরকম ছোট হয়, তাহলে আমাদের এই ঘটনা বেশি ঘটবে। কিন্তু আমাদের সেজন্য আমরা কি চাই, আমাদেরকে স্ট্রেন হার্ডেনিং রিজিয়নটা যেন আমাদের বড় হয়। দরকার হলে সেভাবে আমরা হিট ট্রিটমেন্ট করবো, আমাদের প্রেসিডেন্ট করবো, যা খুশি করি, কিন্তু আমাদের এই রিজিয়নটাকে আমাদেরকে বড় বানাতে হবে। আমাদের পলিমার, একটা পলিইথিলিন পলিমার সম্পর্কে আমি একেবারেই বুঝি না, আমি আন্ডারগ্রেডে পড়ে আসতে পড়ি, মাস্টার্সে পড়েছিলাম, তারপরে পড়ি। পলিমারেও কি হয়, পলিমারে দেখো আমি নেকিংটাকে কিন্তু রেজিস্ট করতে পারছি, এটা হ্যাঁ, এই যে এইটাকে কিন্তু আমরা রেজিস্ট করতে পারছি, এইটাকে আমরা রেজিস্ট করতে পারছি। যদি রেজিস্ট করতে পারি তাহলে কি হবে, রেজিস্ট করতে পারলে কি হবে, আমাদের নেক তৈরি হলো, নেকটাকে আমি একদম রেজিস্ট করলাম। রেজিস্ট যদি করতে পারি তাহলে আমাদের অ্যাডভান্টেজটা কি, আমাদের কিন্তু এখানে ফ্র্যাকচার হবে না। আমি এটাকে আস্তে আস্তে আমি সুন্দর করে এটাকে আমি একটা পলিমারকে আমি একটা ওয়ার্ক হার্ডেনিং করার মতো করে একটা করে ফেলতে পারলাম। হ্যাঁ, এখানেও ওয়ার্ক হার্ডেনিং হচ্ছে, কিন্তু এখানে ডিসলোকেশন একটা অন্য জিনিস, এটাকে ওই যে কি জানি ক্রস লিঙ্কিং বা কিছু একটা মনে হয় এখানে ঘটে, আমি ভুলে গেছি। এই কাজটার কথা একটু চিন্তা করো তো, এটা এরকম কোনো কাজ তুমি কি মেটালে করেছিলে কিনা কিছুদিন আগে, এরকম একটা প্রলং একটা নেকিং হয়, কারো মনে পড়ে নাকি, একটু দেখো তো। স্যার ওই স্ট্রেংথেনিং এর ওখানে পড়ছিলাম কি? মনে হয়, হতে পারে। নাজিয়া জাসমিন, নাজিয়া জাসমিন, এরকম একটা কার্ভ কি পড়েছিল মনে পড়ে? একটা প্রলং নেকিং, আমি নেকিংটাকে একটা লম্বা অংশ জুড়ে আমি রেজিস্ট করছি। না স্যার, মনে পড়ছে না। মনে পড়ছে না, আচ্ছা ঠিক আছে। আর কেউ বলবা, সেই সিয়ার সাহেব, সেরেটেড স্ট্রেস স্ট্রেন এরকম কিছু? কাছাকাছি গিয়েছো, কাছাকাছি গিয়েছো। আচ্ছা, সিয়ার বলবো নাকি? আমার ক্লিয়ারলি মনে নেই। ক্লিয়ারলি মনে নাই? আচ্ছা ঠিক আছে, এই যে এবার মনে পড়ে। জি স্যার, ওই যে আয়রনের কার্ভটা আর কি। হ্যাঁ, এই জায়গায় আমাদের কি ছিল, লুডার ব্যান্ড তৈরি হয়েছিল না, আমাদের যে লুডার্স ব্যান্ড তৈরি হয়েছিল মনে আসছে? ওই যে আমাদেরকে যখনই আমাদের কার্বন অ্যাটম গুলো তাকে ছেড়ে দেয় না, ডিসলোকেশন কে বারবার আটকে দিচ্ছে করে করে, ওই জায়গাটাতে আমি কি করছি, একটা স্টেবল নেকিং তৈরি করছি। স্ট্রেন হার্ডেনিং হওয়ার আগেই, এই জায়গাটাতে স্ট্রেন হার্ডেনিং হওয়ার আগেই আমাদের এই জায়গায় এসে আনস্টেবল নেকিং হবে। হ্যাঁ, এর আগেই আমি তাকে একটা ইউনিফর্ম নেকিং একটা রিজিয়ন তাকে তৈরি করে দিচ্ছি, তারপর সে এটাকে স্ট্রেন হার্ডেনিং রেট কি করলো, সেটাকে সে আটকে দিল। কি হলো, আচ্ছা এখন পড়ি। স্টেবল নেক, একটা নেক কল্ড লুডার ব্যান্ড। লুডার ব্যান্ডের কি আমাদের কি ছিল, আমাদের ম্যাটেরিয়ালে এই জায়গায় এরকম করে ছোট ছোট ক্র্যাক তৈরি হচ্ছিল না? ক্র্যাক তৈরি হওয়া মানে কি, আমি তাকে তো কোনোভাবে এখানে আমি ডিফর্মেশন আমি তাকে উল্টাপাল্টা হয়েছে। স্টেবল নেক কল্ড লুডার ব্যান্ড ফর্মস এন্ড প্রপাগেট
without causing fracture because the strong work hardening rate of the later part of the stress curve. এখানে আমাদের একটা লুডা ব্যান্ড তৈরি হয়েছে, হ্যাঁ, লোকালাইজ কিছু নেক তৈরি হয়ে গেছে, কিন্তু স্ট্রেন হার্ডেনিং রেট যত বেড়ে গেছে সে এই নেকটাকে সে প্রিভেন্ট করছে, বড় হতে আর দিচ্ছে না, হ্যাঁ, এটাকে রেজিস্ট করছে, সে এটাকে কোনো সমস্যা করতে দিচ্ছে না, এটাকে সে আটকে দিচ্ছে, তুমি আর বড় হতে পারবে না, তোকে আমি আটকে রাখলাম, স্ট্রেন হার্ডেনিং রেটটা আমি বাড়িয়ে দিচ্ছি, পরে ইউটিএস এ পৌঁছানো পর্যন্ত হবে। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে যে অনেক সময় লুডার ব্যান্ড যদি আমাদের পাতলা শীটকে যদি আমরা কখনো কিছু করতে যাই, পাতলা শীট মনে করো 1 মিলিমিটার বা 0.1 মিলিমিটার, তখন লুডার ব্যান্ড আমাদের জন্য ক্ষতি। লুডার ব্যান্ড থাকলে এত পাতলা শীটে আমি নেকিংটা যতই আমি রেজিস্ট করার চেষ্টা করি কোনো লাভ হয় না, তো আমাদের ওই ডিপ জয়েন্টটা তখন আটকে যাবে, ডিপ জয়েন্ট আমরা করে দিতে পারবো না। তো আমাদের সেটাও খেয়াল রাখতে হবে, স্টেবল নেকিং হোক, ভেরি গুড, কোনো সমস্যা নেই, যদি আমি তাকে এনাফ যদি স্ট্রেন হার্ডেনিং করতে পারি, ওয়ার্ক হার্ডেনিং করতে পারি, তাহলে সেটা রেজিস্ট করে যাবে। যদি না পারি, পাতলা শীটের উপর যদি আমি কোনো ধরনের ডিফর্মেশন নিয়ে কাজ করি, তাহলে এটা আমাদের জন্য ক্ষতি হবে। এই জিনিসগুলো তোমরা নিজেরা মনের শান্তির জন্য পড়তে পারো, কিন্তু এক্সামে থাকবে না, আমি একদম লিখে দিচ্ছি, হ্যাঁ, এক্সামে থাকবে না। জাস্ট ট্রাইএক্সিয়াল স্টেট অফ স্ট্রেস, হ্যাঁ, এক্সামে থাকবে না। আমাদের এগুলো আমরা পড়ছি মনে হয়, অলরেডি আমরা পড়ছি, আমরা সলিড মেকানিক্সে পড়ে আসছি না এই জিনিসগুলো। জি স্যার, পড়া হয়েছে এগুলো। হ্যাঁ, কিন্তু পরীক্ষা থাকবে না। ইয়েল্ড ক্রাইটেরিয়া কি আমরা সলিড মেকানিক্সে পড়ি? না স্যার। আচ্ছা, এইটাও আমাদের এক্সামে থাকবে, এটা জেনে রাখবো, এটা 4 টু তে পড়বো। হ্যাঁ, তিনটা ইয়েল্ডিং এর ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে নরমাল স্ট্রেস ইয়েল্ড ক্রাইটেরিয়া। নরমাল স্ট্রেস ইয়েল্ড ক্রাইটেরিয়াতে যেটা হচ্ছে যে আমাদের বলা হচ্ছে শিয়ারের মাধ্যমে একবারে টেনে ছেড়ে যাবে, হ্যাঁ, তো ও মানে তোমার যখনই থাকবে মনে করো, সরি, শিয়ার স্ট্রেস না, নরমাল স্ট্রেস কম্পোনেন্টের কারণে ম্যাটেরিয়ালের ভিতরে ফেল হবে, হ্যাঁ, কিন্তু আসলে ম্যাটেরিয়াল তো শিয়ার স্ট্রেসের কারণে ফেল করে। তো এরকম একটা হচ্ছে নরমাল স্ট্রেস ইয়েল্ড ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে ট্রেসকা ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে ভন মিসেস ক্রাইটেরিয়া। হ্যাঁ, তো তিনটা ক্রাইটেরিয়া আছে। নরমাল স্ট্রেস ক্রাইটেরিয়া হচ্ছে নরমাল স্ট্রেসের কারণে যে পারপেন্ডিকুলার স্ট্রেস ছিল সেটার কারণে ফেল করছে, সেটা এখন আর ভ্যালিড না। আর হচ্ছে ট্রেসকা ক্রাইটেরিয়া হচ্ছে ইয়েল্ডিং এর কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, হ্যাঁ, শিয়ার স্ট্রেসের সাথে কত হবে না হবে, এগুলো একটা ক্রাইটেরিয়া দিয়েছে, এটাও আমাদের লাগবে না। এটা আমরা কিছু ম্যাথ ছিল, আমরা এগুলো বাদ দিয়ে দিয়েছি, এগুলো লাগবে না, এটা আমরা নট ফর এক্সাম এখানে আমি লিখে দিয়েছি, করতে হবে না, শুধু নামটা জেনে রাখো। নরমাল স্ট্রেস ইয়েল্ড ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ক্রাইটেরিয়া। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ক্রাইটেরিয়াকে বলা হয় ট্রেসকা ক্রাইটেরিয়া। আর একটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিস্টরশন ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে ভন মিসেস ক্রাইটেরিয়া। এটার হয়তো নাম তোমরা সলিড মেকানিক্সে শুনেছো, এই নামগুলো শোনার কথা, পড়েছো তোমরা, ভুলে গেছো? না স্যার, আমাদের পড়ায়নি। ট্রেসকা ক্রাইটেরিয়া, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টরশন ক্রাইটেরিয়া, তোমরা পড়ছো না? নির্ঝর কিছু বলতে চাচ্ছিলে? স্যার এরকম ইকুয়েশন দেখছিলাম, কিন্তু এগুলো এভাবে পড়াইনি হতো। আচ্ছা আচ্ছা, ও সেটাই বলতে চাচ্ছি, এগুলো সলিড মেকানিক্সে কিছুগুলো থাকার কথা। তাহলে এই এটা হচ্ছে আমাদের ফাইনাল এরকম ইকুয়েশন। আর দরকার নেই, আমি ভাবছিলাম যে তোমাদের ম্যাথ করার দরকার নেই, আমাদের টার্মের শেষের দিকে চলে আসি, আমরা ফোকাসটা চেঞ্জ করবো না, কারণ তোমাদের লাস্টের পার্টগুলো আমি চেঞ্জ করার চেষ্টা করছি, আগের মতো না করে বই টইগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করছি যতটুকু পারি। একটু লেকচারগুলো একটু যার জন্য একটু ডিলে হয়ে যেতে পারে, আমি শিওর না, আমি বুঝতে পারছি না আসলে আমি কি করবো, কারণ আমি চাচ্ছি যে একটু চেঞ্জ করার জন্য, অনেক রকম একটু নতুন করে দেওয়ার জন্য বই টইগুলো একটু চেঞ্জ করছি, মানে একটু মিক্স আপ করছি। এগুলো এখন ওই যে অপারেটর প্লেন দিয়ে এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা নট ফর এক্সাম, এগুলো আমাদের এগুলো দরকার নেই, হ্যাঁ, দরকার নেই। খালি এই যে আমাদেরকে এইটা হচ্ছে আমাদের ফাইনাল ক্রাইটেরিয়া, আমাদের ডিসপারশন ক্রাইটেরিয়া হচ্ছে √2/3 সিগমা ওয়াই, এগুলো আমাদের লাগবে না, হ্যাঁ, আমরা পড়বো না। এটা হচ্ছে আমরা জানি কি প্লাস্টিক ইনএক্সিবিলিটি কিভাবে হয়, একটা যদি আমরা জানি এখানে হচ্ছে আমাদের ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ, সরি এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন কার্ভ, এটা হচ্ছে ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ। এখানে কিছু আমরা কারেকশন করতে হয়, আমরা কারেকশন করে নিতে পারি। এখানে হলোম্যান এন্ড বলফিঙ্গার তারা বলেছিল একটা ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভে একটা ইকুয়েশন তারা ডিরাইভ করেছিল, সিগমা ইকুয়ালস টু কে এপসাইলন টু দি পাওয়ার n। nটা হচ্ছে আমাদের স্ট্রেস এক্সপোনেন্ট, আমাদের যত আমাদেরকে আমাদের ইলাস্টিক যদি হয় n equals to 1 অথবা প্লাস্টিক হলে n equals to 0, এগুলো আমাদের দরকার নেই, আমরা এই কোর্স ডিটেইলস করব না, খালি আমরা জেনে রাখি সিগমা ইকুয়ালস টু কে এপসাইলন টু দি পাওয়ার n। n হচ্ছে স্ট্রেস এক্সপোনেন্ট, ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভের এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেস কার্ভের একটা প্লট। এটা হচ্ছে হলোম্যান, নামটা একটু জেনে রাখা ভালো, হলোম্যান এন্ড বলফিঙ্গার তারা এই আইডিয়াটা দিয়েছিল, এটা আমরা দরকার নেই।
এইটা একটু দেখি যে স্ট্রেন আসলে কিভাবে আমাদের ডিস্ট্রিবিউট হয়, স্ট্রেনটাকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করি, প্লাস্টিক ইনস্টেবিলিটি যখন হয় আস্তে আস্তে আমরা কিভাবে আমরা স্ট্রেনটাকে ডিস্ট্রিবিউট করি। মনে করো এটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল ছিল, স্যাম্পলটাকে আমরা এইভাবে করে ধরলাম, এইভাবে করে আমরা স্যাম্পলটা ছিল, তার গেজ লেন্থটা ছিল মনে করো এরকম। হ্যাঁ, যখন আমরা ইয়েল পয়েন্টে পৌঁছে গেলাম, এখানে হচ্ছে ইয়েল পয়েন্টটা হচ্ছে প্রুফ স্ট্রেস দেখা হচ্ছে 0.2% প্রুফ স্ট্রেস। 0.2% প্রুফ স্ট্রেস মানে কি, আমি এটাকে যদি 0.2 কে 100 তে গুণ করি 0.002 আমরা যদি নেই পার্সেন্টেজে যদি যাই, সেই 0.002 মনে করো এটা হচ্ছে স্ট্রেন 0.002 স্ট্রেন ভ্যালুতে এই যে ইনিশিয়াল যে লাইন যেটা আছে সেটা প্যারালাল একটা লাইন আমরা ড্র করবো, তাই না? ড্র করে লাইনে যে জায়গায় কাট করবো সেটা হচ্ছে আমাদের 0.2% স্ট্রেস। আবার যদি এটা যদি 0.1% নেই তাহলে 0.1 কে 100 তে ভাগ করে 0.001 এ আমরা যাব, যে আমরা সেই করেসপন্ডিং যে ভ্যালুতে আমরা যে স্ট্রেস ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের 0.1% স্ট্রেস ভ্যালু। এখন আমরা এই স্ট্রেট লাইন কেন টানছি সেটা একটা কোনো ব্যাখ্যা দিতে পারবা? স্ট্রেট আমরা প্যারালাল লাইনটা কেন টানছি, লাইনটা প্যারালাল করে কেন টানছি? ইলাস্টিসিটিটা করার জন্য, মানে লাইনটা আসলে কোথায় যে সে ডিভিয়েট হচ্ছে সেটাকে আমরা বের করার জন্য। এখন হচ্ছে কেউ ওই যে 0.1 0.2% আসলে এই কারণে, কারণ তুমি করলে 0.2 দিয়ে, আমি করলাম 0.5 দিয়ে, তারপরে মনে করো নাজমু করলো 0.7 দিয়ে, এক একজন এক এক ভ্যালুতে করতে পারে। সেজন্য আমাদেরকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য ওই যে আমরা করেছিলাম না যে তোমাদেরকে লাস্টে সেশনালে বললাম যে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমরা বিভিন্ন রকমের টেনসিল স্ট্যান্ডার্ড আমরা ব্যবহার করি, টেস্ট স্ট্যান্ডার্ড আমরা ব্যবহার করি। এরকমই স্ট্যান্ডার্ড আমাদেরকে বলে দিল হয় 0.2% যাও অথবা 0.1% যাও, তাহলে আমরা সবাই সেভাবেই করবো। তাহলে আমাদের ভ্যালুগুলোকে, নাহলে তো এক একজনের ইয়েল্ড স্ট্রেস এক এক ভ্যালু চলে যাবে, তাই না? সেগুলোকে আমরা সেজন্য স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমরা 0.2% বা 0.1% যাই। এখন যখন আমাদের ডিফর্মেশন শুরু হলো, আমরা এখান থেকে হচ্ছে মনে করো বেসটা হচ্ছে এখানে 0, এখানে আছে মনে করো 200 মিলিমিটার, এটা হচ্ছে এই জায়গা হচ্ছে আমাদের 0, এই জায়গা হচ্ছে আমাদের 200 মিলিমিটার। হ্যাঁ, তাহলে যখন আমাদের এ যখন থাকলো, এই পাশে আমি দিলাম ইলংগেশন প্লট করলাম, পার্সেন্টেজ ইলংগেশন। হ্যাঁ, আমাদের এ যখন আমরা আসলাম, আমাদের গেজ লেন্থের সব জায়গাতে আমাদের ইলংগেশন কি হলো, সব জায়গা থেকে সমান হারে বাড়া শুরু হবে না? এটা ধরলাম হচ্ছে মনে করো 10%, এই পাশে 10, তাই না? সব জায়গাতে আমাদের একই হারে বাড়ছে না? এই যে সব জায়গায় একই হারে বাড়ছে সেটাকে আমরা কি বলি, ইউনিফর্ম ইলংগেশন, রাইট? ইউনিফর্ম ইলংগেশন আমাদের বলে। এখন পয়েন্ট বি তে যাই, পয়েন্ট বি তে আমাদের কি হবে, লাইনটা এখানেও কেন স্ট্রেট লাইন, আমাকে কে ব্যাখ্যা করবে? অপূর্ব 41। এই বি পয়েন্টে দেখো, বি পয়েন্ট হচ্ছে এটা, এখানে আমি লাইনটাকে স্ট্রেট লাইন করেছি এবং বললাম যে এখানে আছে 20% ইলংগেশন। আমরা যদি দেখি এই 0.0 মিলিমিটারও 20%, 10, 20, 30, 40, 50 করে একদম 200 পর্যন্ত গেলাম, সব জায়গাতে 20% ইলংগেশন। লাইনটা একদম স্ট্রেট লাইন, ইলংগেশনের লাইনটা। কেন এরকম হলো কেন? আমি শুনতে পাচ্ছি না, অপূর্ব জোরে বলতে হবে। স্যার বুঝতে পারছি। এই কেমনে বুঝতে পারছো না? 10% এটা বুঝেছো? দশ পার্সেন্টে কি হলো, আমাদের যখনই ম্যাটেরিয়ালটা যখন ডিফর্ম হওয়া শুরু করলো, লাইনটাকে আছে ঠিক আছে, লাইনটা যদি গ্রাফটা কমপ্লিট লাগে শুধু এইভাবে চিন্তা করো। হ্যাঁ, আমি এই গ্রাফটা শুধু আছে 0, 200, তোমাকে আমি এবং এই পাশে হচ্ছে পার্সেন্টেজ ইলংগেশন। তোমাকে আমি বললাম এই পয়েন্ট এ তে, এই পয়েন্টে যখন ডিফর্মেশন শুরু হলো সেই জায়গাতে আমাদের গেজ লেন্থ বরাবর প্রত্যেকটা অংশের লোকাল ইলংগেশন বের করো। 1 মিলিমিটারে 5 মিলিমিটারে বের করো, 10 মিলিমিটারে বের করো, 15 তে বের করো, 20 এ বের করো, করে 200 পর্যন্ত বের করো, বের করে এখানে প্লট করো। তাহলে আমি যদি প্লট করি এটা হবে কি, মনে করো 5 এর পয়েন্ট হচ্ছে মনে করো ইলংগেশন পেলাম এইখানে, ঠিক আছে? তারপর 10 এ যে মাপলাম, 5 এ মাপলাম, তারপর 10 এ যে মাপলাম, 10 এ ইলংগেশন পেলাম এইভাবে। এভাবে করে সবগুলো পয়েন্ট যদি বসাই, এভাবে করে 5 করে, তারপর যে একটা লাইন জয়েন করি, লাইনটা দেখবো যে একটা স্ট্রেট লাইন হচ্ছে। এই যে এখানে যে লাইনটা স্ট্রেট লাইন হলো, এটার মানে কি,
অপূর্ব এবার এবার বুঝা গেছে এটা মানে কি বলো? লাইনটা স্ট্রেট লাইন পেলাম, লাইনটা সবগুলোতে একদম প্যারালাল পেলাম আর কি, হরিজন্টাল দিয়ে আমাদের এক্স অ্যাক্সিসের সাথে একদম প্যারালালি আমরা লাইনটা পেলাম। সবগুলোতে একই পরিমাণ ফোর্স লাগতেছে। ফোর্স না, সব জায়গাতে একই হারে ইলংগেশন হচ্ছে, ডিফর্মেশনের রেটটা এক জায়গাতে সব জায়গাতেই আমরা একই পেয়েছি। এটা হচ্ছে পজিশন এ, আমরা এভাবে করে করে আমরা সব জায়গাতে একই হারে আমরা ইলংগেশন হলো। তাই এখানে আমরা 10 পেলাম, এই পাশেও এন্ডে দিয়ে আমরা 10 পেলাম, এবং এই দিকে কোথাও বাড়েনি, কেউ এখানে 11-12 হয়নি, সব জায়গাতে 10। এখন বি পয়েন্ট বি তে কি হবে? আবার 5-এ যে একটা নিলাম, 10-এ যে নিলাম, 15-20 করে করে আমি নিলাম, নিয়ে আমি কি আবার যদি এরকম লাইনগুলোকে যদি জোড়াতে দেখলাম যে আমাদের এক্সিস এর সাথে এটাও প্যারালাল হচ্ছে, তার মানে কি হচ্ছে সব জায়গার ভ্যালুগুলো সেম, তাই না? সব জায়গার ভ্যালুগুলো সেম, এই মনে করে ধরলাম 20%। এখন আসি পয়েন্ট সি তে গেলাম, পয়েন্ট সি টা কি? ইউটিএস, তাই না? পয়েন্ট সি হচ্ছে আমাদের ইউটিএস। হ্যাঁ অপূর্ব, থ্যাংক ইউ, তুমি মিউট করে ফেলো প্লিজ। ইউটিএস এ তাহলে কি হলো, জাস্ট পয়েন্ট আমাদের নেকিং শুরু হবে, তাই নেকিং শুরু হওয়ার আগ পর্যন্ত তার কি থাকবে? এটা একদম একটা স্ট্রেট লাইন থাকবে, ইউনিফর্ম ইলংগেশন থাকবে, মনে করো এটা হচ্ছে আমাদের 30%। এরপরে আমাদের পয়েন্ট সির পরে পয়েন্ট ডি টা কি হবে, এটা আমাদের একটু বলো তো আমাকে, কে কি হবে, কে বলতে চাও? আমি একটু জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞাসা করবো? মৌপিয়া, তাজরিন, ঐশী। এখন আছে জিতে আমাদের কার্ভটা কি হবে? মৌপিয়া, তাজরিন, ঐশী কি নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে হচ্ছে আমি শুনতে পাচ্ছি না মৌপিয়া। আচ্ছা ফুয়াদ বলো, ফুয়াদ হাসান, আমি একই শুনতে পাচ্ছি না মৌপিয়ার কথা, ওখানে নেটওয়ার্কে ডিস্টার্ব করছে। ফুয়াদ, ফুয়াদ হাসান, রোল 34। সাদিকা, রোল 32। জি স্যার। পয়েন্ট বি তে কি হবে? পয়েন্ট এ বি সি তো আমরা পেলাম, তাই না? পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি। স্যার নেকিং স্টার্ট হবে। হ্যাঁ, এখন আমরা এটা কিভাবে দেখাবো? আমি আবার একটা যদি আমি যদি একটা স্পেসিমেন ড্র করি, এটা ছিল আমার স্পেসিমেন, তার বেজ লেন্থ ছিল এখান থেকে এইটুকু, 0 থেকে 200। নেকিংটা ধরলাম এই মাঝখানে শুরু হলো, মনে করো এই 100 থেকে 110 পর্যন্ত হচ্ছে নেকিং। এটা যদি 100 হয়, এই 110 নেকিং হচ্ছে এই জায়গাটাতে। তাহলে আমরা এটা কিভাবে দেখাবো? সরি 100 থেকে 110 এর ভিতরে হচ্ছে ডিফরমেশনটা বেশি হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা মনে করো লাইনটা এখানে গেলাম, আমি এই যে 5-এ একটা দিলাম, 10-এ একটা দিলাম, 50, 100 করে 100-তে যে দেখা গেলো যে এরকম, 105-এ যে দেখা গেলো এরকম, আবার এভাবে করে আমাদের তারপরে আবার মনে করো 130, 140-এ আবার অল্প পরিমাণে আমাদের ডিফরমেশন হবে। তাহলে লাইনটা যদি হয় তাহলে কি হবে? আমি জয়েন করি, প্রতিটা পয়েন্টকে যদি করি, স্ক্যাটার পয়েন্টগুলো জয়েন করি, আমি এরকম একটা পাবো, পাবো না? জি স্যার। এটা হচ্ছে আমাদের পয়েন্ট ডি এর জন্য। তাহলে এইখানে যদি আমি বলি এই জায়গাটা হচ্ছে পয়েন্ট এফ। হ্যাঁ থ্যাংক ইউ সাদিকা, নেট করুন। এখানে যদি আমি এখন জিজ্ঞাসা করি সৌরভ দেবনাথ, পয়েন্ট এফ যেটা বললাম, পয়েন্ট এফ হচ্ছে এখানে, এই জায়গাতে আমাদের কি হবে? বেজ লেন্থ ভার্সেস ইলংগেশন কার্ভটা। হ্যালো স্যার। এই জায়গাতে কার্ভটা কিরকম হবে বলতে পারো? একটু মুখে বলো আমাকে। পয়েন্ট ই কথা বলছি না, পয়েন্ট আমি এক নতুন পয়েন্ট করেছি এফ এখানে। জি স্যার। বুঝি না, বলো। কি ঘুমিয়ে গিয়েছিলে নাকি? আচ্ছা ঠিক আছে, সৌরভকে তাহলে আমরা আপাতত ই করি, আমরা নাজমুলের কাছে যাই। নাজমুল, নাজমুল না সরি, হিরণময়।
না তোর সাথে কথা বলতে হিরণময় আজকে চুপচাপ আছে। হ্যাঁ জি স্যার। হিরণময় স্যার এখানে ডি এর থেকে একটু ডান পাশে, ই এর থেকে একটু বাম পাশে মাঝখানের যে পয়েন্টটা। হ্যাঁ আচ্ছা, এখানে যদি হয় স্যার তাহলে আমার ই পয়েন্টে তো যায় একদম টোটাল ফ্র্যাকচার হয়ে গেছে। তো হ্যাঁ আমার জিনিসটা এরকম হওয়া উচিত যে মানে ইলংগেশনটা ই এর চেতে একটু নামবে, ডি এর চেতে একটু উঠবে, তার মানে কার্ভটা একদম মানে খুব চিকন হবে উপরে গিয়ে, বাট একদম যে টাচ করবে না হ্যাঁ এরকম হওয়ার কথা না। হ্যাঁ। মানে এই কার্ভটা হচ্ছে এইটাকে যদি দেই আরো এটা উপরে আরো আরো শার্প উপরে হবে। হ্যাঁ শার্প শার্প হবে, শার্প তাই না? ড্রপ হবে, শার্প রাইজ হবে, দুইটাই হ্যাঁ শার্প হবে। হ্যাঁ। এই পাশে এদিকেও বাড়বে কিন্তু বাড়াটা কম থাকবে, এদিকে যে হারে বাড়ছে তার তুলনায় কম হারে বাড়বে, কিন্তু এই জায়গাটাতে তো আরো চিকন হয়ে যাবে, তাই না? জি কারণ স্যার। কি নেকিংটা আরো লোকালাইজ হয়ে গেছে, আগে ছিল 100 থেকে 110, এবার হবে মনে করো 104 থেকে 108। 108। বুঝে গেছে? জি স্যার। তাহলে এই জায়গাতে আমাদের এইটা আরো আরোটা হয়ে যাবে। তারপরে পয়েন্ট ইতে যে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ না। তারপর হচ্ছে পয়েন্ট ইতে যে হচ্ছে আমাদের ফেইলিওরটা দেখাচ্ছে, যে এই জায়গাটাতে এটা ওপেন এন্ড দেখায় দিল আগে, এই জায়গাটা আমাদের যে ফেইলিওরটা। তাহলে তোমাকে যদি আমি একটা এরকম একটা যদি ক্যারেক্টারিস্টিক্যালি একটা প্লট ড্র করতে বলি যে যে আমাদের আমাদের ডেফর্মেশন হওয়ার সাথে সাথে আমাদের ইলংগেশন কিভাবে চেঞ্জ হয় তার একটা প্লট আমাকে করে দেখাও, ইলংগেশন ভার্সেস গেজমেন্ট, সরি গেজমেন্ট ভার্সেস ইলংগেশন হিসেবে আমাদেরকে দেখাও। তখন আমরা একটা স্ট্রেসিং কার্ভ ড্র করে এভাবে করে আমরা ড্র করে দেখে দিতে পারবো। আবার যদি স্যাম্পলের ছবি আঁকতে বলি তখন আমরা আস্তে আস্তে করে স্যাম্পলের ছবি আঁকতে পারবো। 5টা পয়েন্টের স্যাম্পলের ছবি আঁকতে বলবো, স্যার আঁকতে পারবে। হ্যাঁ বলো স্যার কেস ডি আর ই তে দুই পাশে ফ্ল্যাট লাইনগুলো একটু উপরে হবে না, মানে একটু হ্যাঁ হবে। এই যে এই জন্য আমি তো তোমাকে উপরে ড্র করে দেখালাম, এই যে এখানে আমি যে ড্র করে ওরা দেখ এখানে ওরা যেটা বোঝাতে চাচ্ছে যে আসলে সির পরে এই অংশটুকুতে ডিফর্মেশন খুব কম হচ্ছে, হ্যাঁ সেজন্য ওই অংশটুকুকে আলাদা করে আর দেখায়নি, কিন্তু আসলে একটু হলেও আমাদের উপরে দেখানো উচিত, হ্যাঁ অল্প করে হলেও উপরে দেখানো উচিত। জি স্যার। ঠিক আছে, এই যে আমি উপরে যেভাবে করেছি সেভাবে, কিন্তু বেশি উপরে দেখাই দিও না, খুব অল্প, যেহেতু তারা এখানে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে যে সির সাথে তেমন পার্থক্য নেই, হ্যাঁ সেজন্যই যে বলতে চাচ্ছে যে ডি পয়েন্টেও ওই সির যে লাইন এটুকু এসে তারপরে ডিটা এভাবে করে আবার সির সাথে মিলে যাবে, মানে ওইটুকু ইলংগেশন বেশি হচ্ছে না বাইরে। এবং ই তো তারা বলতে চাচ্ছে যে এই যে এখানে এসে তারপরে চলে যাবে, কিন্তু আসলে একটু হলেও তো পার্থক্য থাকে, তাই একটু আলাদা করে লাইনটা দেখানোই ভালো, মানে এই জায়গাটা হচ্ছে দেখতে সুন্দর দেখায় স্কিমেটিক ফিগার, তো তাই এভাবে করে রেখে দিয়েছে। যদি আমি বলি যে আমার সাথে আমাদের স্যাম্পলের ছবি এঁকে দেখাও, তাহলে আমাদের 5টা পয়েন্টের স্যাম্পলের ছবি কিন্তু রাখতে পারবে, যে আস্তে আস্তে ইউনিফর্ম ইলংগেশন হচ্ছে, তারপর একদিকে লোকালাইজ হচ্ছে, তারপর ফেল হয়ে গেল, ফেল হয়ে দুটো টুকরো হয়ে গেল, এইভাবে করে আমরা ড্র করতে পারবো। এখন একটা আমাদের একটা কোশ্চেন একটা অ্যান্সার দাও, গেজ লেন্থ যার কম, আচ্ছা না দরকার নেই ওটা ওটা তোমাদের না একটু বেশি দরকার নেই, এটা আরেকভাবে প্রমাণটা দেখানো আছে, এটা দরকার নাই। এখানে ওই যে আমাদের যে বালফিঙ্গার আর হচ্ছে হলোম্যানের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের মধ্যে থেকে সেখান থেকেও আমরা যেটাকে আমরা ই করে আসলে নেকিংটা যেটা এন এর একটা ভ্যালু আমরা বের করতে পারি, অঙ্ক করার জন্য লাগবে। যে এই কনসিডার ইকুয়েশন আমরা অলরেডি বের করেছি, এই অংশটুকু আমরা বের করেছি, তো করার পরে এখানে হচ্ছে যে আমরা এই এই যে এই সিগমা টি যেটা টু স্ট্রেনের যে ইকুয়েশন, সিগমা ইকুয়ালস টু কে এপসিলন টু দি পাওয়ার এন, এইখানে হচ্ছে যে আমরা যদি এই আমরা এটা বসাই দিয়ে আমরা এখান থেকে এই দুটো থেকে আমরা নেকিং যখন হয়, নেকিং এর মানটা হচ্ছে তার করেসপন্ডিং টু স্ট্রেনের সমান, এটা একটা ডেরিভেশন করা হয়, সেটাতে আমরা কিছু অঙ্ক আছে, নেকিং যখন হয় তখন টু স্ট্রেনের সমান, সেটা কিছু অঙ্ক আছে। এই এগুলো তোমরা নিজেরা একটু করে নেবা, আমি মনে হয় একটু করে দেওয়া আছে, আমি কিছু স্যাম্পল কিছু কোশ্চেন দিয়েছি। Discuss the assumption that when a piece of metal is deformed at constant temperature, its volume is unchanged. Discuss the assumption when a piece of metal is deformed at constant temperature, volume হচ্ছে চেঞ্জ হয় না, হ্যাঁ এটা নিয়ে ডিসকাস করতে বলেছি। তারপর হচ্ছে a ductile metal wire of uniform cross section is loaded in tension until it just begins to neck. Assuming that volume is conserved, derive a differential expression relating the true stress to the true strain at the onset of necking. এটাকে আমরা ডিফাইন করতে, এটাকে আমরা পারবো? এটা হচ্ছে যে কনসিডার ইকুয়েশন যেটা, সেটা এটাকে জাস্ট কথায় লেখা হলো এভাবে করে, কনসিডার ইকুয়েশন না বলে যদি এভাবে কেউ প্রশ্ন আসে তাও কিন্তু আমরা পারা উচিত, তাই না?
তারপরে এখানে একটা অঙ্ক করে দেয়া আছে, একটা ট্রু স্ট্রেনের একটা ট্রু স্ট্রেসের একটা কার্ভ দেওয়া আছে যে সিগমা ইকুয়ালস টু কে এপসাইলন টু দি পাওয়ার n এখানে দেওয়া আছে। এটা স্ট্রেন বের করতে বলছে। কিভাবে আমরা স্ট্রেন বের করব, এটা ডেরিভেশনও করে দেওয়া আছে এবং কয়েকটা অঙ্ক আমি দিলাম, এই অঙ্কগুলো করে দেওয়া আছে। হ্যাঁ, অ্যানসারও দিয়ে দেওয়া আছে আর দুই একটা এরকম করে দেওয়া আছে, সবগুলো মানে করে দেওয়া নেই। এইখানে একটা আছে, সরি এখানে একটা দেওয়া আছে, এটা হচ্ছে করে দেওয়া নাই কিন্তু এটা ভ্যালু অ্যানসারটা দিয়ে দেওয়া আছে। এটা মনে হয় অ্যাশবির বই থেকে নিয়েছি। হ্যাঁ, এগুলো অ্যাশবির বই থেকে নিয়েছি। তো এগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবা, না পারলে পরে আমার সাথে যোগাযোগ করো। তো বেশি না, এখন থেকে এই ফ্র্যাকচারে এগুলো তো আমরা অঙ্ক থাকবে বেশ কিছু। আর তোমরা খেয়াল রাখো চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 যেটা ছিল ডিসলোকেশন এন্ড হচ্ছে তোমাদের আরেকটা যে চ্যাপ্টার ছিল সেখানে কিন্তু তোমাদের ম্যাথ ছিল, কিছু ওয়ার্ক এক্সাম্পল ছিল, কিছু ম্যাথ ছিল যেগুলো হচ্ছে যে তোমার শুধু অ্যানসার গুলো দেওয়া আছে চ্যাপ্টারের শেষে। ওগুলো কিন্তু তোমরা কিন্তু করে নিবা, প্র্যাকটিস করবা। কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবা শেয়ার এর মাধ্যমে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের প্লাস্টিক ইউনিভার্সিটি শেষ, কালকে হচ্ছে ফিজিক্যাল ম্যাক্রোস্কোপিক ফ্র্যাকচার দিয়ে আমরা শুরু করব। কালকে কিন্তু সকালে 9টায় হবে না, কালকে হবে হচ্ছে হোপফুলি 2:30টায়, যদি তোমার আপত্তি না থাকে। আর আমাদের পরের সিটিটা কি মানে কোন কোন পর্যন্ত হবে সিলেবাসটা, মানে কয় ক্লাস পর্যন্ত হতে পারে আর কি? এটা তোমার ফ্র্যাকচারের উপরে নিতে পারি, ফ্র্যাকচারের উপরে নিতে পারি। তোমরা কখন দিতে চাও তার উপর নির্ভর করে। 14 উইকে আর কি? একদম লাস্টের উইকে? না 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 স্যার, সামনের উইকে আর কি। আচ্ছা আচ্ছা, তো তাহলে ফ্র্যাকচারের উপরে হবে। ফ্র্যাকচার এখন আমরা শুরু করবো কালকে থেকে, ফ্র্যাকচারের উপরে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ মে লিভ নাও।